নমস্কার। খুব সীমিত পরিমাণ ক্যাপিটাল নিয়ে স্টক মার্কেটে বিনিয়োগ করতে আসা উচিত কি উচিত নয় সেই বিষয়ে একটি ভিডিও করার কথা বলেছিলাম আগের একটি ভিডিওর মধ্যে, যে খুব লিমিটেড আমার ক্যাপিটাল আছে। যেমন আমাকে অনেকে মেসেজ করেছেন বা অনেকে আমার সাথে কথা বলার সময় বলে থাকেন, সামনাসামনি ইন্টারাকশনের সময় আমার পরিচিত সার্কেল বা আরও যখন বিভিন্ন স্টক মার্কেট বিষয়ে আলোচনা করতে যাই কোনো জায়গাতে, যে আমার কাছে মাত্র 50,000 টাকা আছে। তো এই 50,000 টাকা দিয়ে কি আমি স্টক মার্কেটে এটা কি ঢেলে দেবো, স্টক মার্কেটে কি লাগিয়ে দেবো? স্টক মার্কেটে তখন প্রচুর রিটার্ন দিচ্ছে দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারটা, এই ডিলেমাটাকে আমাদেরকে কাটিয়ে উঠতে পারে। অনেকেই স্টক মার্কেট সম্বন্ধে বিভিন্ন খবর পড়ছেন, বিপুল একটা যে আমরা রিটার্নের সুযোগ, রিটার্ন দিয়েছে স্টক মার্কেট আমাদের দিচ্ছে, তো সেটার দিকে মাথায় রেখে অনেকেই স্টক মার্কেটে আসার কথা ভাবছেন। খুব ভালো কথা, স্টক মার্কেটে যোগদান খুবই একটা পজিটিভ দিক। কিন্তু এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনার কাছে আপনি হয়তো এই কোনো চাকরি করা শুরু করেছেন, বা আপনার একদম ক্যারিয়ারের প্রথমের দিক, বা আপনি যে কোনো পর্যায়েই থাকুন, আপনি প্রথম দেখুন আপনি যে রোজগার করেন প্রতি মাসে, সেই রোজগারের বেসিসে আপনি কতটা সঞ্চয় করতে পারছেন, বা এই মুহূর্তে আপনি যে বয়সেই থাকুন আপনার কাছে কতটা সঞ্চয় রয়েছে। যদি আপনি স্টক মার্কেটে না এসে থাকেন, ধরুন আপনার কাছে আপনি দেখেছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি স্থায়ীভাবে 50,000 টাকাও রাখতে পারছেন না, নানা কারণে 50,000 টাকা খরচা হয়ে যাচ্ছে, আবার কোনো কারণে নানা চেষ্টা চরিত্র করে আপনি আবার 50,000 টাকা 1 লাখ টাকা জমা করতে পারছেন। আমি একদম সাধারণ মানুষের কথা বলছি, যারা প্রচুর নেটওয়ার্ক, তাদের এই ব্যাপারে চিন্তা করার কোনো কারণ নেই, তাদের জন্য অ্যাকচুয়ালি ভিডিও অ্যাডভাইসটা নয়ও। তো এবার যারাই অল্প স্বল্প টাকা সঞ্চয় করেছেন, তাদের একটা কথা প্রথমে মাথায় রাখতে হবে, যে প্রথম যে সঞ্চয় আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা করছি, তার একটা বড় অংশ কিন্তু আমাকে বিনিয়োগ নিয়ে ভাবার জন্য নয়। কারণ হঠাৎ করে আপনার সামনে দিনে কোনো একটা প্রয়োজন হলো, তাহলে আপনি কী করবেন? ওই টাকাটা ব্যবহার করবেন। তো এই যে টাকাটা, মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, যেটা হয়তো আপনার কোনো কারণে চাকরি বাকরি থাকলো কি থাকলো না, কোনো কারণে আপনার কোনো অর্থনৈতিক কোনো অনিশ্চয়তা তৈরি হলো, পারিবারিক কোনো বিপদ ঘটলো, কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাকে খরচা করতে হলো, এনি এমার্জেন্সি আপনার জীবনে আসুক না কেন, আপনাকে একটা কিছু পরিমাণ টাকা কিন্তু খরচা করতে হবে। তো এই যে টাকাটা আপনি খরচা করবেন, এটা আসবে কোথা থেকে? আপনার সঞ্চয়ের টাকা থেকে। তাহলে আপনার সঞ্চয়ের প্রথম কিছুটা অংশ, সেটা 1 লাখ হোক 2 লাখ হোক, যতটা আপনার মনে হচ্ছে যে কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশন এলে সেই টাকাটা আপনার দরকার, চিকিৎসার জন্য বা আপনার চাকরি চলে যাওয়ার জন্য, বা আপনার কোনো কারণে আরও কিছু জরুরি কেনাকাটা করার জন্য, কিছু ব্যবস্থা গ্রহণের জন্য আপনার হয়তো কিছু টাকা প্রয়োজন, তাহলে সেই টাকাটুকু কিন্তু কখনোই স্টক মার্কেটের জন্য আপনি বিনিয়োগ করার কথা ভাববেন না। তাহলে যারা এই স্টক মার্কেটে আসার কথা ভাবছেন, তারা আগে এনশিওর করুন তাদের কাছে 1 লাখ 2 লাখ 3 লাখ, যার যেরকম পরিস্থিতি বা নিজের মনে হচ্ছে যে আগামী 6 মাস যদি আমার কোনো কারণে চাকরি চলে যায়, সেই টাকা থেকে আমি চালাতে পারবো আমার যে নিজের সংসার, তো আমার খরচা। তো 6 মাস কি 1 বছর, আমি 6 মাসের মধ্যে চাকরি জোগাড় করে নিতে পারবো জানি, তাহলে 6 মাসটাই আমার এমার্জেন্সি পিরিয়ড। বা কোনো একটা জটিল ট্রিটমেন্ট, তার জন্য হয়তো আমি মনে করছি আমার 1 লক্ষ টাকার মতো খরচা হয়ে যেতে পারে, 2 লক্ষ টাকার মতো খরচা হয়ে যেতে পারে। আগামী দিনে আমি দেখতে পাচ্ছি আমার বাড়িতে বয়স্ক বাবা মা রয়েছেন, বাচ্চা রয়েছেন, বা কারো ফ্যামিলির অন্য মেম্বার, তার হয়তো কোনো অসুস্থতাজনিত ব্যাপার মাঝে মাঝেই ঘটে থাকে, তাই তার জন্য তাকে ট্রিটমেন্ট করাতে হয়। তো সেই ক্ষেত্রে এই যে টাকাটা প্রয়োজন বলে আপনি মনে করছেন, এটা আপনার কিন্তু পুরো একটা নিজস্ব ধারণা। সেই টাকাটাকে কিন্তু কখনোই আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করার কথা ভাববেন না। সেটাকে আপনি কী করবেন? ব্যাঙ্ক অ্যাকাউন্টে এফডি করে রেখে দেবেন, প্রয়োজনে যাতে যখন খুশি ভাঙিয়ে নেন। এই এফডির টাকাটা পরেও যদি অতিরিক্ত কিছু টাকা আপনার অ্যাকাউন্টে আসে, এই এমার্জেন্সি ফান্ডকে রেখে দেওয়ার পরও যদি আপনার কাছে কিছু টাকা আসে, তখন আপনি ভাববেন আর দুটো বিষয়ের ওপর। একটা বিষয় হচ্ছে কি, লাইফ ইন্স্যুরেন্স। আপনার জীবন যে রয়েছে, আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করছেন, কিন্তু আপনি যদি কালকে না থাকেন, আপনার ফ্যামিলিকে কে সাপোর্ট করবে? এই বিষয়টার জন্য একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি থাকা দরকার। এই লাইফ ইন্স্যুরেন্স পলিসি কিন্তু বলতে গেলে আমি টার্ম ইন্স্যুরেন্সের কথা বলছি। লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন যে আরও এন্ডাওমেন্ট প্ল্যান, অন্যান্য যে প্ল্যানগুলো আছে, সেগুলো কিন্তু মোটেই ইন্স্যুরেন্স নয়, সেগুলো একটা মিক্সড প্রোডাক্ট। সেখানেতে কিন্তু খুব একটা ইন্স্যুরেন্স কভারেজ খুব বেশি পরিমাণে পাওয়া যায় না। টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে কিন্তু সবচেয়ে সেরা লাইফ ইন্স্যুরেন্স। এটা একটা ঘটনা, এটা একটা মাথায় রাখতে হবে। আর একটা থার্ড রিকোয়ারমেন্ট, এফডি হলো এমার্জেন্সি ফান্ডের জন্য, লাইফ ইন্স্যুরেন্স হলো আপনার লাইফ সিকিউরিটির জন্য, আপনার অবর্তমানে ফ্যামিলির যাতে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পায়। থার্ড হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স, যেটার মাধ্যমে আপনি গোটা ফ্যামিলিকে কভার করতে পারবেন। যদি হেলথ ইন্স্যুরেন্স ধরুন এখন অনেকের অ্যাফোর্ডেবল নয়, এখন আমরা দেখছি সরকারি বিভিন্ন ইন্স্যুরেন্স রয়েছে,
আমাদের কেন্দ্র সরকারি লেভেলে যে রাষ্ট্রীয় বিমা যোজনা আছে, আমাদের রাজ্যে শুরু হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প, সেই প্রকল্পে যদি আপনার ফ্যামিলি এনরোল থাকে তাহলে আপনার চিন্তার কারণ নেই, আপনি হেলথ ইন্স্যুরেন্স ওখান থেকে পেতে পারেন, বা চাইলে যদি আর একটু কোয়ালিটি হেলথ ইন্স্যুরেন্স করাতে পারেন, দ্যাটস অলসো গুড, সেটাও খুব ভালো। এই 3টি ধাপ পূরণ হলেই, অর্থাৎ এমার্জেন্সি এফডি, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এগুলো যখন আপনার পূরণ হয়ে যাবে তারপরে আপনি ভাবুন স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার কথা। কারণ এই স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ আপনার দীর্ঘমেয়াদী। এই টাকা যদি আপনি দরকারে সবসময় ভাঙার কথা ভাবেন তাহলে কিন্তু এই বিনিয়োগ করে আপনার কোনো লাভ হবে না। এটাকে দীর্ঘমেয়াদী, এটা এখন আমি কোনোভাবেই প্রয়োজন নেই। আমি আমার আজ থেকে 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পরের কোনো একটা ফাইন্যান্সিয়াল টার্গেট, তার লক্ষ্য নিয়ে আমাকে বিনিয়োগ করতে হবে। তাহলে মাথায় রাখুন যে শুধুমাত্র হাতে অল্প কিছু টাকা আছে আমি স্টক মার্কেটে ঢুকে ফেললাম না, আগে যেগুলো বললাম সেগুলো স্টেপ বাই স্টেপ অনুসরণ করুন, তারপর স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড স্টক মার্কেটেরই একটা অন্য রাস্তা বিনিয়োগের, সেখানে প্রবেশ করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।